স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি। প্রতিবষ্টি মান 1 করে 1 × 6 = 6। বঙ্গ নামের প্রথম উল্লেখ যায় অর্থশাস্ত্র ঐতিহ্য আরণ্যক, মহাভারত, আইনি আকবর গ্রন্থে। উত্তর হবে ঐতিহ্য আরক গ্রন্থে। অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কালিদাস, আবুল ফজল, কৌটিল্য, বাণভট্ট। কৌটিল্য। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ সমতট, কর্ণজ বিক্রমপুর। কর্ণ সুবর্ণ। সেন বংশের শেষ রাজা ছিলেন সামন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। লক্ষণ সেন। পাল সেন যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান, গম, যব, পাট। উত্তর হবে ধান। লক্ষণ সেনের সভাকবির নাম বাণভট্ট, জয়দেব, অশ্বঘোষ, হলায়। উত্তর হবে জয়দেব। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন ধৈ, গোবর্ধন, শরণ, জয়দেব। উত্তর হবে জয়দেব। বাঙালিরা আলু খেতে শিখেছে ইংরেজদের, ফরাসিদের, পর্তুগিজদের, রোমদের কাছ থেকে। পর্তুগিজদের কাছ থেকে। 2 থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি। প্রতিবষ্টি মান 1 করে 1 × 4 = 4। হর্ষবর্ধনের সভাকবির নাম কি? বাণভট্ট। পাল বংশের প্রতিষ্ঠাতা কি? গোপাল। প্রথম খলিফার নাম কি? আবু বকর। রামচরিত কাব্য কার লেখা? সন্ধ্যাকর নন্দী। চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল? ব্রোঞ্জ। বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করে? ধর্মপাল। তাহলে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 2 × 2 = 4। পর হচ্ছে কে কখন গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেন? প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেন। তিনি বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযান চালান। এই অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেন। কৈবর্ত বিদ্রোহ কবে এবং কার বিরুদ্ধে হয়েছিল? আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। পাল রায়দের দুর্বলতার সুযোগে দ্বিতীয় মহিপালের শাসনকালে কৈবর্ত নেতা দিব্য বা দিব্যক বিদ্রোহ করেন। এই বিদ্রোহের আরও 2জন নেতা ছিলেন রুদক এবং ভীম। সামন্ততন্ত্র বলতে কী বোঝো? মধ্যযুগে ভারতীয় সমাজে এক বিশেষ গোষ্ঠীর রাজকর্মচারীদের ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক সময় তাদের নগদ বেতন না দিয়ে জমি দেওয়া হতো। সেই জমির রাজস্বই ছিল ওই কর্মচারীদের আয়। এছাড়া তারা গ্রামের শাসন এবং বিচার কার্যের দেখাশোনাও করত। রাজা, গোষ্ঠীর শাসক এবং জনগণকে নিয়ে। এর ফলে একটি স্তরভেদ তৈরি হয়েছিল সমাজে। এই ধরনের গড়ে ওঠা ব্যবস্থায় সামন্ততন্ত্র নামে পরিচিত। ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কী বোঝো? দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভোগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমিদান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেব ব্যবস্থা বলা হয়। 4 থেকে রয়েছে বিষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। মাৎসন্যায় কি? বাংলা রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মনসাবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্করবর্মা, কাশ্মীরের রাজা ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। খালিফা কাদের বলে? খিলাফত বলতে কী বোঝো? খালিফা হযরত মুহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খালিফা। আরবি ভাষায় খালিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী। খিলাফত ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বলা হয় দার-উল ইসলাম। খলিফা হলেন দারুল ইসলামের প্রধান নেতা। খলিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত। পঞ্চরত্ন কাদের বলা হয়? বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর, শরণ। এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি। তিনি গীতগোবিন্দম কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। পাল যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে লেখো। শিল্পকলার ক্ষেত্রে পাল যুগ গুপ্ত যুগকে অনুসরণ করে বা
অনুসরণ করেছে। পাল আমলে স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য হলো স্তূপ, বিহার এবং মন্দির। বাংলাদেশের ঢাকার আশরফপুর গ্রামে, রাজশাহীতে পাহাড়পুরে, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে পাল আমলে নির্মিত যে সমস্ত বৌদ্ধস্তূপ লক্ষ্য করা যায় তাদের আকৃতি অনেকটা শিখরের মতো। সোমপুর বিহার ছিল পাল আমলের স্থাপত্যের অন্যতম নিদর্শন এবং এই বিহারের মধ্যে অবস্থিত মন্দিরটিও এক্ষেত্রে উল্লেখযোগ্য। পোড়ামাটির ইট দিয়ে তৈরি চারকোণ এই মন্দিরে গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ, মণ্ডপ এবং সুউচ্চ স্তম্ভ ছিল। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলার ইতিহাসে পাল বংশের প্রতিষ্ঠা এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পাল শাসনের প্রথম 100 বছর ছিল এই বংশের গৌরবময় কাল। পাল বংশে শাসকদের পরিচয়। প্রতিষ্ঠা। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা করেন রাজা গোপাল। তিনি আনুমানিক 750 খ্রিস্টাব্দ থেকে 774 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি বাংলার অধিকাংশ অঞ্চলকে নিজের শাসনাধীনে এনেছিলেন। ধর্মপাল আনুমানিক 774 থেকে 806। গোপালের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন তার পুত্র ধর্মপাল। তিনি ত্রিশক্তি দ্বন্দ্বে অংশগ্রহণ করেন। প্রতিহার রাজ নাগভট্ট কনৌজ দখল করে ধর্মপালকে পরাজিত করেন। এরপরে রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দ আর্যভট্টে এসে নাগভট্টকে পরাজিত করে দাক্ষিণাত্যে ফিরে যান। এই সুযোগে ধর্মপাল উত্তর ভারতে নিজের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন। দেবপাল আনুমানিক 806 থেকে 845। ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল সিংহাসনে বসেন। তার সাম্রাজ্য পূর্বে আসাম থেকে পশ্চিমে কাশ্মীর সীমান্ত এবং পাঞ্জাব এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল। পরবর্তী শাসকগণ। দেবপালের পরবর্তী উল্লেখযোগ্য পাল শাসকেরা ছিলেন বিগ্রহপাল, নারায়ণপাল দ্বিতীয়, গোপাল, রামপাল প্রমুখ। পতন। রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করলেও পরবর্তী পাল রায়দের দুর্বলতার কারণে এই বংশের পতন ঘটে। উপসংহার। কালের নিয়মে একসময় পাল সাম্রাজ্যের ধ্বংস হয়ে গেলেও চরম অরাজকতার অবস্থা থেকে পালরা বাংলাকে রক্ষা করে দীর্ঘকাল যে তা বজায় রেখেছিল এই কথা অস্বীকার করা যায় না। পরের প্রশ্ন, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, বা আসতে পারে শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। ভূমিকা। গুপ্ত রাজা মহাসামন্ত সেনের অধীনে সামান্য একজন মহাসামন্ত হিসাবে শশাঙ্ক জীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি বঙ্গে গৌড় নামে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের বিখ্যাত হওয়ার কারণ। এক রাজজয়। শশাঙ্ক সমগ্র গৌড় দেশে আধিপত্য বিস্তার করেছিলেন। তিনি দণ্ডভুক্তি, উৎকল, কঙ্গোজ রাজ্য অধিকার করেছিলেন। মগধ, বুদ্ধগয়া অঞ্চলও তিনি নিজ রাজ্যভুক্ত করেন। তার রাজসীমা উত্তর পশ্চিমে বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। ঐক্য ও সংহতি স্থাপন। শশাঙ্ক প্রথম বাংলার ঐক্য ও সংহতি স্থাপন করে সাম্রাজ্যের বিস্তার ঘটান। তার এই রাজজয় নীতি অনুসরণ করে পরবর্তীকালে পাল রায়রা এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পেরেছিলেন। আর্যভট্টে বাঙালি সাম্রাজ্য প্রতিষ্ঠা। প্রথম স্বাধীন ও সার্বভৌম গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শশাঙ্ক। তিনি উত্তর ভারতেও আংশিক আধিপত্য বিস্তার করেন। গৌড়তন্ত্র। গৌড়ে গড়ে ওঠা শশাঙ্কের আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা গৌড়তন্ত্র নামে পরিচিত। শশাঙ্কের তৈরি গৌড়ের রাজতন্ত্র বিষয়ে ডক্টর নিহিরঞ্জন রায় বলেছেন, এই রাজতন্ত্র আসলে গৌড়তন্ত্র। মূল্যায়ন ও শশাঙ্কের কৃতিত্বের জন্যই বাংলা এক অখণ্ড ও স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছিল। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্যচর্চার পরিচয় দাও। বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যপ্রেমী। তার রাজসভায় অনেক কবি ও সাহিত্যিক সমাদর পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন কবি জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তার রচিত বিখ্যাত কাব্য হল গীতগোবিন্দম। ধৈ। তার রাজসভার অপর এক কবি ধৈ পবনদূত কাব্য রচনা করেছিলেন। পঞ্চরত্ন। জয়দেব ও ধৈ সহ আরও 3 জন কবি গোবর্ধন, উভয়ধর শরণ, লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। এই 5 জন পণ্ডিতকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে বৈদিক নিয়মে একটি গ্রন্থ। নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। ভূমিকা। প্রাচীন ভারতে শিক্ষার প্রসারে যে বৌদ্ধবিহারটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল তা হল নালন্দা মহাবিহার। প্রতিষ্ঠা। বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগিরের কাছে নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটের আমলে খ্রিস্টীয় 5ম শতকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। 2. পৃষ্ঠপোষকতা। নালন্দা মহাবিহার হর্ষবর্ধন ও পাল রায়দের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকরা ছাড়াও শুধু সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। প্রবেশিকা পরীক্ষা। নালন্দা মহাবিহারে ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীদের কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো।
ছাত্র শিক্ষক উত্তর লিখবেন নালন্দা মহাবিহারে ছাত্রদের নির্খরচায় খাবার, জামা কাপড়, শয্যাদ্রব্য এবং ওষুধপত্র দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষুক এখানে থাকতো। তার মধ্যে 500 জন ছিল শিক্ষক এবং 8,500 জন ছিল ছাত্র। বিদেশি শিক্ষার্থী শুধু তিব্বত, চীন, কোরিয়া, মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এই মহাবিহারে পড়তে আসতো। এর মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত ছিল। হিউয়েন-সাংও এই বিহারে শিক্ষালাভ করেছিলেন। পাঠ্যসূচি নালন্দা মহাবিহারের পাঠ্যসূচিতে ছিল বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। পতন ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। উপসংহার নালন্দা মহাবিহারের শিক্ষা দীক্ষার খ্যাতি এক সময়ে সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। 2014 সালের বিহারের রাজগীরে ধ্বংসপ্রাপ্ত নালন্দার পাশে নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।